বাজেট দেওয়ার পর খুব স্বাভাবিকভাবেই যে কাজটা করি আমরা সবাই, বাংলাদেশের মিডিয়াগুলো বাজেটের বিভিন্নমুখী বিশ্লেষণ করে, আলোচনা করে, কলাম লেখা হয়, টক শো হয়, আমরা যারা কথা বলি তারা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু বাজেটের মধ্যে একটা খবর আমাদের অনেকের দৃষ্টি হয়তো এড়িয়ে গেছে, আর যদি সেটা সামনেও পরে খুব বেশি হয়তো গুরুত্ব দেয়নি, সেটা হচ্ছে মানবজমিন 5 জুন, বাজেট হয়েছে 6 জুন, 5 জুন মানবজমিন একটা চমৎকার রিপোর্ট করেছে একটা ক্যাটাগরির, অর্থাৎ সর্বোচ্চ পুলিশের নিরাপত্তা এখনো তিনি কাগজে কলমে ভোগ করছেন। অর্থাৎ কত 12 না 13 সদস্যের একটা বিরাট পুলিশের দল সশস্ত্র অবস্থায় সার্বক্ষণিকভাবে তাকে পাহারা দেওয়ার যে একটা বিধান রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে রানা দাস গ্রুপের একটা কথা ভালো লেগেছে। প্রধানমন্ত্রী আসুন দেখে যান বেনজির কিভাবে সংখ্যালঘুদের জমি দখল করেছে। দর্শক, কয়েকদিন আগে এই আলোচনাগুলো হচ্ছিল এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছিল যে ওই অঞ্চলে হিন্দুদের জমি দখল করেছে, তারা বিক্ষোভ করেছে এবং গাজীপুরের দিকে খ্রিস্টানদের জায়গাও তারা দখল করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। বাজেট দেওয়ার পর খুব স্বাভাবিকভাবেই যে কাজটা করি আমরা সবাই, বাংলাদেশের মিডিয়াগুলো বাজেটের বিভিন্নমুখী বিশ্লেষণ করে, আলোচনা করে, কলাম লেখা হয়, টক শো হয়, আমরা যারা কথা বলি তারা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু বাজেটের মধ্যে একটা খবর আমাদের অনেকের দৃষ্টি হয়তো এড়িয়ে গেছে, আর যদি সেটা সামনেও পরে খুব বেশি হয়তো গুরুত্ব দেয়নি, সেটা হচ্ছে মানবজমিন 5 জুন, বাজেট হয়েছে 6 জুন, 5 জুন মানবজমিন একটা চমৎকার রিপোর্ট করেছে, একটা অনুসন্ধানী রিপোর্ট, যেখানে সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের অবৈধ সম্পত্তির একটা তালিকা ক্লিয়ারলি দিয়েছে। আমি সেই তালিকাটা একটু পড়তে চাই। আমাদের অনেকে হয়তো পড়ে, বিশেষ করে যারা বেনজিরের যে তালিকা পেয়েছি সেই তুলনায় খানিকটা কম, তাই হয়তো খুব বেশি গুরুত্ব আমরা দেইনি, অথবা প্রথমটার প্রতি আমাদের যে পরিমাণ ফোকাস থাকে, জনাব বেনজির আমাদের সামনে যতটা ফোকাস ছিলেন, সেনাপ্রধান স্বাভাবিকভাবেই আসলে অতটা মিডিয়ার সামনে আসেন না, তার আসার কথা না, তাই জনাব আজিজ সম্পর্কে আগ্রহটা আমাদের তুলনামূলকভাবে কম। কিন্তু এই তালিকাটা নিয়ে কথা বলা দরকার, এবং আমরা এই প্রশ্ন শুরুতে করে রাখি এবং উত্তরও হয়তো আমরা শেষে পাবো, চেষ্টা করব অনুমান করার অ্যাটলিস্ট যৌক্তিকভাবে। সেটা হচ্ছে, এত সম্পত্তি থাকার পরও জনাব আজিজকে দুদক ডাকছে না কেন? আগে একটু তালিকাটা পড়ে, একটু ধৈর্য ধরে শুনতে হবে, বিরাট তালিকা। এবং বলে রাখছে খুব স্পষ্টভাবে, আগেই আপনারা শুনবেনই, কিন্তু আমি আগে একটা বলে রাখি যে ওনার এত কাঠা জমি আছে, ওই আছে, সেই আছে, এতগুলো বাড়ি আছে, এত টাকা ব্যাংকে আছে, এ ধরনের রিপোর্ট না। মানবজমিন অত্যন্ত তথ্যপাত্রের ভিত্তিতে আমাদেরকে জানিয়েছেন কোন কোন দাগে কি পরিমাণ জমি আছে, কি নামে আছে। সুতরাং এটা অত্যন্ত সিরিয়াসলি নেয়ার মতো একটা রিপোর্ট। পড়ছি। সম্পত্তি তালিকার মধ্যে বলা হচ্ছে, আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ রাজধানীর তুরাগনদ ঘেঁষা আমিনবাজার বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিং এ RS 1303 নং দাগে 75 কাঠা, 1303 নং দাগে 1311 নং দাগে 30.6 কাঠা, 1761 নাম্বার দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে, উঁচু দেয়াল ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি পালন করা হয়। এখানে জনাব আজিজ তার বন্ধু বান্ধব নিয়ে ছুটে যান, ওখানে যে ছুটে গিয়ে যে মাস্তি করছেন সেরকম রিপোর্ট, সেরকম ছবি মানবজমিনের কাছে আছে বলে এখানে উল্লেখ করা আছে। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে 200 কাঠা জমি আছে। এছাড়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় RS 71, 171, 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমি আছে। 2018 সালে স্থানীয় ইমান আলী আব্বাস উদ্দিন খোরশেদানো এই জমি কেনেন। 171 দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 নং দাগে ইটের রাস্তার পাশে প্রায় 5 বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে। ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক একজন সুবেদার থাকেন, ওখানে কি করেন, এবং সেখানে তার সাক্ষাৎকারও আছে, যেটা জনাব আজিজ আহমেদের সাহেবের বাড়ি, এটা খুব ক্লিয়ারলি বলা আছে। তারপর হচ্ছে
তার মনসন্তোষপুর মৌজায় 50 বিঘার উপরে জমি আছে। ফারুকের যত জমি আছে সবগুলো আজিজ, মানে একটা ফারুক নামে এক ভদ্রলোকের নামে এগুলো কেনা হয়েছে, সবই আজিজ আহমেদের। আসলে আমরা জানি এরকম করে জনাব বেনজিরের এক চিকিৎসকের নামে অনেকগুলো জমির কথা আমরা জানতে পেরেছি। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকের ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নাম্বার দাগে আজিজ আহমেদের 4 কাঠার 2টি প্লট আছে। 2টি প্লটের দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ডও ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর দিনে সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 4 নম্বর রোডে কুবা মসজিদ গলিতে 99 নং বাসায় আজিজ আহমেদের ভাইয়ের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। বাড়িতে নির্মাণ করা ইউনিক হোল্ডিং এর এক কর্মকর্তা বলেন, 2005 সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইয়েরা নির্মাণে বাধা দেয়। প্রায় 5 মাস নির্মাণ কাজ বন্ধ ছিল, পরে ফ্ল্যাট দেওয়ার শর্তে কাজ করতে দেওয়া হয়েছে। বুঝতেই পারছি আমরা, মানে টায়ার্ড লাগে না? শুনতেও নিশ্চয় আপনাদের টায়ার্ড লাগছে। এছাড়া ভাকুরতা ইউনিয়নের বাহেরচর এলাকায় শ্যামলাপুর মৌজা আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শ্যামালশ্রী কলাতিয়া পাড়ার পেছনে জমজম হাউজিং এর রাস্তার ডান পাশে 80% প্লট, এর একটু দূরে 50% আরেকটি প্লট রয়েছে। এছাড়া শ্যামলশ্রী দুদু মার্কেট এলাকায় অ্যাক্টিভ প্রিক্যাডেট স্কুলের পাশে 17% একটি প্লট রয়েছে তার। এটা ছাড়াও তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে মানে একটি জমির দখলের অভিযোগ আছে। CS 343, 344, RS 2502 দাগে 78% জমিটি আগে সেদান জুসের মালিকানায় ছিল। এছাড়া শ্যামলাপুর মৌজায় RS 2664 দাগে 98% জমি ছিল। জমিটি আগে ছিল রুটিচর বড় মসজিদের জমি, দখল করা হয়েছে 98%। এই জমিতে 38টি প্লট তৈরি করে চারপাশে প্রাচীর দিয়ে রাখা হয়েছে। পাশের প্লটে RS 825, RS 2500, 2501 আজিজ আহমেদের বোন জামে নুরুল ইসলামের নামে 39% জমি রয়েছে। এগুলো আমরা বুঝতে পারি এগুলো আসলে বিভিন্ন জনের নামে কেনা, এগুলো আসলে তাদেরই। এছাড়া চরসোয়াসপুরে আসিফের নামে 52% জমি আছে। তারপরে সমস্ত স্কুলের পাশে রাস্তা থেকে নেমে RS 2886 দাগে 5 কাঠা জমিতে আজিজ আহমেদের একটি একতলা বাড়ি আছে। তাদের এবার পরিবারের যত বাড়ি, মিরপুর 12 নম্বরের সিরামিক 4 নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু রোডে 5 কাঠার প্লটে আজিজ আহমেদের একটি 10 তলা বাড়ি আছে। বৌনিয়া মৌজায় বাড়ি নং 13-14 ব্লক ডি অ্যাভিনিউ 2 মিরপুর 12 পল্লবী, ওই বিল্ডিংয়ে 21টি ফ্ল্যাট আছে। 2018 সালে বাড়ি নির্মাণের পর থেকে হাউজিং কোম্পানির কাছে বাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। বাড়িটির নাম ফলক মুছে ফেলা হয়েছে। আমরা বুঝতে পারি কি হয়। আমি আসলেই টায়ার্ড বোধ করছি, তারপর একটু পড়ে ফেলি সবগুলো, আপনাদের বিরক্ত লাগলে একটু শুনুন। মিরপুর সিরামিক 4 নম্বর গেটের ঠিক উল্টো পাশে বাউনিয়া মৌজায় 3 কাঠা প্লটে আজিজ আহমেদের 3 সাইডের আরেকটি বাড়ি রয়েছে। সামনে দোকান আছে। সিরামিক রোডের 10 নম্বর মানে আজিজ সাহেবের বিল্ডিং বললেই যে কেউ চেনে। মিরপুর ডিওএইচএস আজিজ আহমেদের একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে, রোড নং 13, প্লট নং 1320, অ্যাভিনিউ 2, মিরপুর, ঢাকা। ঢাকা সেনানিবাসে জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে, হাউস নং 3, ঢাকা সেনানিবাস। এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পশু পাখি পালন করেন। এছাড়া কুর্মিটোলা গলফ ক্লাবের পাশে নিকুঞ্জ 1 এর 6 নম্বর রোডের মাথায় আজিজ আহমেদের একটি আলিশান বাড়ি রয়েছে, বাড়ির নাম্বার RCF9+F5P। এরকম আরো অনেক সদস্যদের বাড়ি দখল। বাউতিল আমান হাউজিং এর বাড়ি দখল করে 10 তলা বাড়ি নির্মাণ করেছেন আজিজ আহমেদের ছোট ভাই জোসেফ আহমেদ, বাড়ির নামটাম দেয়া আছে। এছাড়া পাশে আজিজের ভাতিজা আসিফ আহমেদের একটি বাড়ি আছে, বাড়ির নাম ডায়মন্ড রিজেন্সি। নবোদয় হাউজিং এর 5 নম্বর রোডের এই ব্লকে 7 নম্বর বাড়িটি আজিজ আহমেদের ক্ষমতা ব্যবহার করে দখল করে নেন জোসেফ। হারিসের হাউজিং দখল। বাড্ডার সাতারকুলে পূর্ব মৌজায় প্রায় 235 বিঘা জমি দখলে রয়েছে আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও স্থানীয় এমপি ছেলে হেদায়েতুল্লাহ রনের। সরেজমিনে দেখা গিয়েছে বাড্ডা মডেল টাউনের 235 বিঘা জমিতে বড় বড় খণ্ডগুলোতে বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে যারা মানুষ আছে তারা মানব জমিনের সাথে কথা বলেছে যে এগুলো তাদের আছে। হেরিটেজ রিসোর্টের শেয়ার। নরসিংদীর মাধবদী রাইনতে গৃহীর পাড়ে আজিজ আহমেদের আংশিক শেয়ার একটি রিসোর্ট, মানে রিসোর্ট দেখি সবার করার খুব হাউস। যারা বেনজির করেছেন আজিজেরও রিসোর্ট আছে, এখানে তার অংশ আছে। 100 বিঘা জমিতে রিসোর্ট, মানে এই হচ্ছে মোটা দাগে সম্পদের লিস্ট। পড়া শুরুর আগে যে কথাটা বলছিলাম সেটা হলো সুনির্দিষ্ট মানে একেবারে স্পষ্ট তথ্য দিয়ে মানব জমিনের এই তথ্যগুলো একদম কনক্রিট। যারা বেনজিরের ক্ষেত্রে কালের কণ্ঠ যেটা করেছিল সেরকম কোনো নন স্পেসিফিক তথ্য না। ওনার এত বিঘা জমি আছে, ওনার এতটা বাড়ি আছে, ঢাকায় এটা আছে সেটা আছে,
শুরুতে যেটা বলছিলাম যে জনাব বেনজিরের তুলনায় একটু কম আছে হয়তো, কিন্তু আর্থিক মূল্য যেহেতু ঢাকা এবং খুব আশপাশে, আর্থিক মূল্য জনাব আজিজের সম্পত্তির মূল্য জনাব বেনজিরের সম্পত্তির মূল্যের চেয়ে কম হবে না, হয়তো বেশিই হতে পারে। প্রশ্ন করছিলাম যে এই ঘটনার পরও দুদক কেন আজিজকে ডাকছেন না? মানে আমরা লাস্ট যেটা দেখেছি, এই ঘটনা ঘটার পর জনাব আজিজ সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং খুবই তৃতীয় শ্রেণীর যুক্তি দিয়ে যেগুলো করেন, আসলে আপনি পারবেন না এগুলোর পক্ষে বিপক্ষে, মানে পক্ষে যুক্তি দিয়ে দাঁড় করাতে। এক ধরনের ইমোশন দেখানোর চেষ্টা করেছেন, বাজে কথা, সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছিলেন যে এটা করে তো সরকারকে ইয়ে করতে চেয়েছে, আমি তো বিষয় না, মূল বিষয় ছিল সরকারকে ঝামেলায় ফেলতে চাই বিদেশিরা। যাই হোক, উনি দেশে ছিলেন, উনি সাংবাদিকদের সাথে তার বাসায় বসে কথা বলেছিলেন। সো উনি দেশে কি আছেন এই প্রশ্ন আমি করতে চাই। তাহলে ওনাকে ডাকা হচ্ছে না কেন? মানে এক দামি এমপি আবার যেতে হবে দুদকে এই ডাকার ব্যবস্থা করার জন্য? না, দামি এমপি যাবে, অবশ্য আগেরটায় যখন গিয়েছিল তখন আমরা বুঝতে পারি আসলে এটা খেলার পার্ট ছিল। তাহলে কি জনাব আজিজকে এখনো ধরার প্ল্যান হয় নাই? তাকে অন্তত জিজ্ঞাসাবাদের প্ল্যান হয় নাই? বা তাকে কতটুকু ধরা হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি? হলে ওই দামি এমপি হয়তো যাবেন, বা অন্য কোনো দামি এমপি যাবেন, বা অন্য কেউ যাবেন তাকে ধরার জন্য, এরকম হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা দেখতে পারি নাই। তাহলে আমরা যারা বেনজিরের ক্ষেত্রে যা হয়েছে ঠিক সেটাই কি ঘটতে যাচ্ছে? মানে দুদক কি আসলে সময় দিচ্ছে জনাব আজিজকে, তুমি তোমার ব্যাংকে কি কি টাকা পয়সা আছে ওটা সরিয়ে ফেলো। জনাব বেনজিরকে যখন দুদকে ডাকলো তার আগে অনেক কিছু হলো, ব্যাংক এবং অ্যাকাউন্ট এবং সম্পত্তি যখন ফ্রিজ করা হলো তখন অ্যাকাউন্ট থেকে উনি 100 কোটি টাকা তুলে নিয়ে চলে গেছেন, ওনার সম্পত্তিটা উনি ট্রান্সফার করতে পারেন না। কিন্তু জনাব আজিজকে সেই সময় দেওয়া যাবে এই প্রশ্নটা করতে পারি, দুদক কি তাহলে ওই অপেক্ষা করছে, বাবা তুমি তোমার টাকাগুলো সরাও অ্যাকাউন্ট থেকে, কারণ এই টাকা তো আর পুরো সরিয়ে নিয়ে ফেলতে পারবে না, এগুলোরও বাটোয়ারা হবে। সুতরাং কেউ কেউ তাকে এই সুযোগ দিয়ে থাকতে পারে গিভ অ্যান্ড টেকের বিনিময়ে, এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সুযোগ দিচ্ছে কিনা, কারণ যখন দেশ থেকে পালিয়ে যাবে তারপর সামন তামন করবে যাতে সে তাকে আর খুঁজে না পাওয়া যায়। কারণ দুদক এত সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরও দুদক এখনো চুপ কেন? আর শুধু এটাও না, জনাব আজিজ মানে দুর্নীতি মানে কিন্তু শুধু ফিনান্সিয়াল কারাপশন না, জনাব আজিজ তার ভাইদেরকে সন্ত্রাসীর তালিকা থেকে নাম কাটানো, তাদের শাস্তি মওকুফ করানো, এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ জালিয়াতি, ভুয়া কাগজের মাধ্যমে তার ভাইদের জন্য তিনি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এগুলো করিয়েছিলেন। এটা তো ফর শিওর, এগুলো এই ঘটনাটা একটা সুনির্দিষ্ট ক্রাইম, তো দুর্নীতি, এবং এই দুর্নীতিও তো প্রমাণিত, পত্রপত্রিকায় ক্লিয়ার ডিটেইল রিপোর্ট আছে, বাবা মায়ের নাম পর্যন্ত পাল্টে ফেলা হয়েছে। সো অনেক অপরাধের জন্য তাকে ডাকা যেতে পারে। আর এখন এই যাবতীয় সম্পত্তির তথ্য তো সামনে আসলো, কোনো টু শব্দ নেই, অপেক্ষা করছে জনাব আজিজ যেগুলো করবে, টাকা সরাবে এবং দেশ থেকে পালাবে, তারপর সামন করবে, তাই কি? আমরা একটা কথা বেনজিরের ক্ষেত্রে বলছিলাম, সেটা হলো আজিজের মতো মানুষকেও আপনার কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি আজিজকে আমেরিকা স্যাংশন দেওয়ার পর খুব বেশি কিছু করেন নাই, কারণ হচ্ছে জনাব আজিজ যেসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো যে কোনো বিবেচনায় সরকারের কাছে খুবই প্রেজেন্ট কিছু না। কিন্তু আগে সরকারের যেরকম র্যাব এবং জনাব বেনজিররা যখন স্যাংশন পেয়েছিলেন তখনকার চড়া গলা থাকেনি, তাই ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার আমেরিকার সাথে এই প্রশ্নে আপাতত সংঘাতে যেতে চায় না, এটাকে কগনিজেন্সে নিতে চায়। সুতরাং আজিজের বিরুদ্ধেও একটা ব্যবস্থা হয়তো নেওয়া দেখাচ্ছে তারা, সেটা দেখাতে হবে। জনাব বেনজিরের চাইতেও এটা টু সাম এক্সটেন্ট মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধারণা করতে পারি তাকে হয়তো ডাকা হবে, কিন্তু অপেক্ষা করা হচ্ছে তিনি যাতে তার হোমওয়ার্কগুলো করতে পারেন। কিন্তু যে বলছিলাম, তাকে ধরে আদালতে তোরা বিচার করা, এই কাজগুলো সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে জনাব বেনজিরের ক্ষেত্রে যেটা বলেছি যে উনি তো একা একা করেন নাই, উনি তো হঠাৎ করে একজন এরকম হয়ে যান নাই। বেনজির সম্পর্কে বলেছিলাম, সেটা আজিজ সম্পর্কে একেবারেই প্রযোজ্য। উনি তো চাঁদ, ওনাদের তো নিজের আলো নাই, ওনারা সূর্যের আলোতে আলোকিত হন, সরকারের আলোকে আলোকিত হন, এবং তাদের যতটুকু উজ্জ্বলতা তার হাজার হাজার লক্ষ গুণ বেশি উজ্জ্বল হচ্ছে চাঁদের চাইতে সূর্য। সুতরাং সূর্য সম্পর্কে আমরা জেনে যাব, এবং তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই মনে হবে যে আমি চোর হলাম, তুমি মহারাজ সাধু হলে আজ। সো তারা এই ক্ষোভ যদি আসে, তাদের মধ্যে ইগো যদি কাজ করে, তারা যদি ক্ষুব্ধ হন, তারা আরও অনেক রকম বলতলের নামটাম বলে দিতে পারেন। সুতরাং তাদেরকে দেশে রেখে ধরে বিচারিক প্রক্রিয়ায় নেওয়া সরকারের জন্য খুব স্বস্তিজনক বিষয় হবে না, ওনারা চলে যাওয়াই ভালো। কিন্তু উপর উপর একটা বিচারিক প্রক্রিয়া দেখানো গেল, এটুকুই। এই সিস্টেমটাই সরকারের জন্য টু সাম এক্সটেন্ট পছন্দসই। সুতরাং আমরা
ধারণা করতে পারি উনি পালাবেন, আমরা ধারণা করতে পারি ওনার ব্যাংক অ্যাকাউন্ট সব খালি করে